লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটি প্রশ্নবিচার 2024 সালের ক্লাস 6-এর ভূগোলের 8 নম্বর স্কুলটা। আগের ক্লাস পর্যন্ত আমরা 7 নম্বর স্কুলটা পুরোটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 8 নম্বর স্কুল নিয়ে আলোচনা করবো। দেখো, তোমরা প্রত্যেকের প্রশ্নবিচিত্রার 301 নম্বর পেজ খুলো, সেখান থেকে 8 নম্বর স্কুলটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো দেখো, কথা না বাড়িয়ে আমরা 8 নম্বর স্কুলটা আলোচনা করছি। তো তার আগে বলে, যারা চ্যানেল নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে চেক করবে। একের পর পেয়ে যাবে ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা সমস্ত কিছু এই চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, আলোচনা করছি। প্রথমে বলেছে দেখো যে একে দাগে মানচিত্র তৈরি করতে বলেছে পাঁচটা মানচিত্র অঙ্কন আমরা শেষে দিয়ে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আগে প্রশ্নগুলো আলোচনা করে দিই, তারপরে মানচিত্রগুলো শেষে আমরা সমাধান করব। 2-এর দাগে দেখো 18টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে প্রতিবারের মতো, এবারেও 18টা প্রশ্নপত্র আমরা করবো। একে দাগেটা পৃথিবীর যে পথে সূর্যের দিকে বলে তাকে কী বলে? কক্ষপথ বলা হয়। তারপর দেখো, লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে দাঘিমারেখা চলে এসেছে তার নাম হচ্ছে মূল মধ্যরেখা। ভারতের প্রমাণ দাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আন্তর্জাতিক তারিখা কল্পনা করা হয়েছে যার উপর দিয়ে, তার হচ্ছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। বাইরের আর্দ্রতা মাপা যন্ত্রের নাম হচ্ছে কি? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বাইরের আর্দ্রতা মাপা হয়। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 302 নম্বর পেজে, আকাশে কত পরিমাণ মেঘ থাকলে তা প্রায় মেঘলা আকাশ বলা হয়? না, 75% মেঘ থাকলে তাকে মেঘলা আকাশ বলা হয়। বায়ু দূষণের ফলে কী হয়? শ্বাসকষ্ট হয়। বায়ু দূষণ রোধ করা হয় কি? বৃক্ষরোপণের সাহায্যে। শব্দের তীব্রতা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে কি? ডেসিবেল মিটার। ডেসিবেল মিটারের সাথে শব্দের তীব্রতা মাপা হয়। হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী 9 হচ্ছে কি? না, সহ্যাদ্রি। কানপুর শহরটি যে নদীতে অবস্থিত তা হচ্ছে গঙ্গা। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে গডিনাস্টিন। দুন একটি কি? না, উপত্যকা। দুন একটি উপত্যকা। আদিবাসীরা বন কেটে পুড়িয়ে চাষ করাকে বলা হয় ঝুম চাষ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কার হয়েছিল কোথায়? ব্যাবিলনে। পার্বত্য অঞ্চলে হিউমাসযুক্ত ঢালু জমি যে চাষের জন্য উপযুক্ত তার হচ্ছে চা চাষের জন্য উপযুক্ত। পার্বত্য অঞ্চলে ঢালু জমি চাষের জন্য উপযুক্ত। মেঘালয় আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে গারো গোষ্ঠী। এবং মানচিত্রের অঙ্কন বিদ্যাকে বলে কার্টোগ্রাফি। কার্টোগ্রাফিকে বলে মানচিত্রের অঙ্কন বিদ্যা। দেখো, ড্যাশপ্রন 4টে দিয়েছে, এখানে 4টেই কিন্তু আমরা এই 3টে দিয়েছি, আমরা 3টেই করেছি। পৃথিবীর পূর্ব পশ্চিমে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত হয়। ড্যাশ অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। এবার দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গের নাম আছে আনাইমুদি। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। এবার এখন ডান স্থান বাম স্থান মিলন। বাজ পড়া শব্দ হচ্ছে 110 ডেসিবেল, যার তীব্রতা। বৃষ্টির ছায়াঞ্চল বলা হয় শিলংকে, এবং ওজন স্তরে ক্ষয় করে কি? ক্লোরোফ্লোরো কার্বন। ঠিক আছে, এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ দিয়েছে যে দিল্লির চেয়ে কলকাতা আবহাওয়া সম্ভাবনা ঠিক। তাপ্তি নদীর সাহায্যে উপদ্বীপে মালভূমি দুটি ভাগে বিভক্ত করা হয়। তাপ্তি নদীর সাহায্যে এটা ভুল। মানচিত্রে কৃষিকাজ বলতে বাদামি রং করা হয়, এটা ভুল। নীল রং করা হয়, এটা ভালো করে দেখবে, নীল রং করা হয়। দেখো, তারপরে দেখো এসিকিউ প্রশ্ন 3টে দিয়েছে যে কিসের ভিত্তিতে পৃথিবীতে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে? এটা সূর্যরশ্মির পতনগণের ভিত্তিতে। যারা অবশ্যই সমান উপজাতি কি, যাদের প্রধান জীবিকা কি? এখানে আবার শিকার করা, ফলমূল সংগ্রহ করা। ধান চাষের উপযুক্ত মাটি কি? পলি মাটি। ধান চাষের পক্ষে খুবই উপযুক্ত পলি মাটি। এরপর দেখো 4-এর দাগে 4টে 2 নম্বরের প্রশ্ন বলেছে, আমরা সবগুলো করবো। 4টে 2 নম্বরের প্রশ্ন কী কী বলেছে দেখো, আমি প্রশ্নগুলো আলোচনা করে দিই, উত্তরগুলো নিচে দেখিয়ে দিচ্ছি। নিরক্ষরেখার বৈশিষ্ট্য, স্বরের শব্দ দূষণের উৎস, কোন দুটি পর্বতের মাঝখানে কাশ্মীর উপত্যকা গড়ে উঠেছে, আদিবাসী কাদের বলে। তো দেখো, প্রথমে নিরক্ষরেখা সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে নিরক্ষরেখা সম্বন্ধে তোমরা দেখো এই ভিডিওটা আস্তে আস্তে দেখাচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নাও যে কুমেরু ও সুমেরু বৃত্ত বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম বেষ্টন করেছে তাকে নিরক্ষরেখা বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো এই বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপরে বলেছে দেখো নিরক্ষরেখার গুরুত্ব, বৈশিষ্ট্য সব কিছু দেওয়া আছে। এবার হচ্ছে শহরের শব্দ দূষণের উৎস কী? না, কোথা থেকে শহরের শব্দ দূষণটা হয় সেইটা সম্বন্ধে এখানে দেওয়া আছে। এরপর দেখো কোন দুটি পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত? উত্তরে হিমাদ্রি হিমালয় এবং দক্ষিণে পীর পাঞ্চাল পর্বতশ্রেণী মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত। আদিবাসী কাদের বলে আগেও দেখিয়েছি। দেখো, যারা ফলমূল সংগ্রহ, পশুপালন করে এবং এক স্থান থেকে অন্য স্থানে খাবারের জন্য ছুটে বেড়ায় তাদের আদিবাসী বলে, যেমন সাঁওতাল এবং মেঘালয় গারো। 5-এ দেখো 3 নম্বরে 4টে প্রশ্ন দিয়েছে। পৃথিবীর 5টি অক্ষরেখার নাম। পৃথিবীর আবর্তন বেগ সব জায়গায় সমান নয় কেন? বায়ু দূষণের কারণ, মানচিত্রের অপরে যে উপাদান। তো প্রথমে পৃথিবীর 5টি প্রধান অক্ষরেখার নাম হচ্ছে, দেখো যে অক্ষরেখাগুলো নিচে দেওয়া আছে। প্রধান অক্ষরেখা আছে নিরক্ষরেখা, কুমেরু বৃত্তীয়, সুমেরু বৃত্তীয়, কর্কটক্রান্তি, মকরক্রান্তি। এগুলো হচ্ছে 5টা প্রধান অক্ষরেখা। এরপরে রয়েছে পৃথিবীর আবর্তন বেগ সব জায়গায় সমান হয় না কেন? পৃথিবীর অভিজ্ঞত গোলাকার হওয়ার জন্য পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয়। ঠিক আছে, এখানে দেওয়া আছে অ্যান্সারটা, এখান থেকে তোমরা তুলে নাও, এখান থেকে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বায়ু দূষণের কারণগুলো দিয়েছে, এখানে দেখো বায়ু দূষণের কারণে এখানে অনেকগুলো মনুষ্য সৃষ্টির কারণ দিয়েছে। বেশি পরিমাণ বৃক্ষচ্ছেদন, জনসংখ্যা বাড়লে এবং নগরায়ন, কৃষিকাজ হলে, শিল্পায়ন হলে, যানবাহন বাড়লে, গৃহস্থলী বর্জ্য বলে, আণবিক বিস্ফোরণ হলে বায়ু দূষণটা বেশি হয়। মানচিত্রে অপরিহার্য উপাদান দেখো কাগজ, স্কেল, প্রতীক চিহ্ন প্রভৃতি দিয়েছে, এবং এগুলো কী কী কাজে লাগে সেগুলো নিচে দেওয়া আছে। দেখো, মানচিত্রে আঁকতে কাগজের প্রয়োজন, দ্রুতযন্ত্রে স্কেলের প্রয়োজন, সবগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে দেখে নাও। তারপরে 6 দেখো 3টে প্রশ্ন দিয়েছে। লং কোশ্চেন, সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না কেন? কী কী পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? যুক্তি সহ ব্যাখ্যা করে। ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন? এবং ঝুম চাষের
কি ঝুম চাষের প্রয়োজনীয় উপাদানগুলি কী কী। তো প্রথমে দেখো কী কী পদ্ধতি আমরা বায়ুমণ্ডল উৎপাদনের 5টা পদ্ধতি, বিকিরণ, পরিবহন, পরিচলন এবং কি না এখানে তাপ শোষণ পদ্ধতি এবং অ্যাডভোকেশন পদ্ধতি। তো এখানে 5টা পদ্ধতি আছে, তোমরা এখানে দেখে দেখে অ্যান্সারগুলো তুলে নাও, এখানে প্রচুর প্রশ্ন আসে। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, এখানে সুন্দর করে দেওয়া আছে দেখো, অসংখ্য নদীর সংযোগ নিয়ে ভারতের নদীমাতৃক গড়ে উঠেছে, এখানে নদীমাতৃক দেশ বলা হয়। ঝুম চাষ দেখো পরিবহন আছে, ঝুম চাষ কি না উত্তরে গারো, খাসি, নাগা প্রভৃতি আদিবাসী কল্যাপুরী এখানে ঝুম চাষ বলা হয়। দেখো ঝুম চাষ দেওয়া আছে পডু, কেরালা, পোনম প্রভৃতিতে। ভারতে কৃষি আছে প্রয়োজনীয় উপাদান দেখো দিয়েছে উপাদানগুলো এবং প্রভৃতি উপাদানগুলো বৃষ্টিপাত প্রভৃতি অর্থনৈতিক এগুলো সব কিছুই দেওয়া আছে। তো দেখো তোমাদের ইতিমধ্যে আমি 8 নম্বর স্কুলটা আলোচনা করে দিলাম। কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে এবং কারো কোনো জানার থাকলে কমেন্ট বক্সে লিখবে। কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের জানার থাকে বা এছাড়াও অন্য কোনো প্রশ্ন যদি জানার থাকে তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই জানাবো। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে 9 নম্বর স্কুলটা নিয়ে। সবাই ভালো থাকবে এবং স্পিডে বলার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি, কারণ এত স্পিডে আমি কখনো বলি না, কারণ সময় খুব অল্প। ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে, এই জন্য ফটফট করে তোমাদের ছোটো প্রশ্নগুলো ভালো করে নাও, লং কোশ্চেনগুলো ভালো করে করবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে।